সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক। প্রিয় দর্শক, আজিজিয়া বুক ডিপো নিবেদিত এবং ড্রিম হলিডে পার্কের সহযোগিতায় ছাড়পত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় হচ্ছে শব্দ দূষণে মানব দেহের উপর ক্ষতিকর প্রভাব। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ জনাব আতিকুর রহমান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আতিকুর রহমান, আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ, একজন বিশিষ্ট চিকিৎসক। এই যে আমাদের ঢাকা মহানগর শহর, বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগ এবং জেলা শহরে হর্ন বাজানোর যে প্রকোপ, এটা একটা মহামারীর মতো, ব্যাধির মতো মানব দেহের উপরে ক্ষতিকর প্রভাব বিস্তার করছে দিনের পর দিন, কিন্তু তার কোনো প্রতিকার নেই। একজন চিকিৎসক হিসাবে এর সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনার কি ধারণা? জি, আপনি খুব টাইম ডিমান্ডিং একটা বিষয় বলেছেন। আমরা রাস্তাতে বের হলেই গাড়িতে হোক, বিশেষ করে আমরা যারা পথচারী বা মোটরসাইকেল, ইভেন রাস্তার পাশে যখন হেঁটে যাই, শব্দের প্রকটতা যে কত বেশি আমরা খুব ফিল করি। তো এই অতিরিক্ত শব্দের যে শারীরিক প্রভাব, যে ক্ষতিগুলো আমাদের কাছে একজন ডাক্তার হিসেবে আমাদের কাছে যখন আসে, বড় একটা অংশ আমরা রোগী পাই যারা কানে কম শোনে, ইয়াং মানুষ, আর কোনো প্রবলেম নাই, কানে কোনো ইনফেকশন নেই, কিন্তু সে ধীরে ধীরে কানে কম শুনতে পাচ্ছে। এবং এটা আমরা ইভালুয়েট করে যখন দেখি যে তারা অধিকাংশই যেখানে তীব্র শব্দ, তা সেখানে হয় চাকরি করে, না হয় বসবাস করে। এবং এটার জন্য দেখা যায় যে আমাদের বলা হয় নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। অতিরিক্ত শব্দের কারণে যে কানের শ্রবণ ক্ষমতা কমে যায়, এটার বড় একটা অংশ দায়ী হচ্ছে এই শব্দ দূষণ। এবং যেটার বড় একটা অংশ ভূমিকা রাখছে যে গাড়ি থেকে যে উচ্চমাত্রায় হর্ন, এবং গাড়িগুলোও নিজের থেকেও যে স্বাভাবিক শব্দ, এটা আমাদের কানের টলারেবল লেভেলের চেয়ে অনেক বেশি। নর্মালি আমাদের কান আমরা টলারেট করতে পারি 70 ডেসিবেল, অ্যারাউন্ড 70 ডেসিবেল। সেখানে আমাদের রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায়, যে হর্ন দেয়, নর্মাল প্রাইভেট কার, বাস, এদের এই শব্দের মাত্রা প্রায় 90 to 110 ডেসিবেল, যেটা আমাদের কানের সহ্য ক্ষমতার চেয়ে অনেক বেশি। এবং যার কারণে ধীরে ধীরে আমাদের কানের শ্রবণ ক্ষমতাটা কমে যাচ্ছে। এবং এর ফলে কি উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে? অবশ্যই। অতিরিক্ত শব্দ, টলারেন্সটা যখন মিনিমাম লেভেলে না থাকে, যখন খুব বাড়তে থাকে যে আমার এইটা আমি সহ্য করতে পারছি না, তখন তো তার মধ্যে আর অন্য অন্য ব্যাধির প্রকোপতা। আমি আপনাকে বিষয়টা বলি, ঠিক মেকানিজমটা এরকম যে স্বাভাবিকভাবে আপনি নিজেও খেয়াল করেছেন, আপনি যখন অতিরিক্ত শব্দের মধ্যে অনেকক্ষণ থাকেন, আপনার ভিতরে কিন্তু একটা অস্থিরতা, একটা মানে খারাপ লাগা আসে। মূলত এখান থেকেই আমাদের মনোদৈহিক যে প্রভাবটা, আমাদের আসলে মানসিক প্রভাবের উপরে তো শরীরের একটা প্রভাব আছে। তখন মানুষের যেটা বলা হয় যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন বডির বেড়ে যায়, এবং এটা পারসিস্টেন্ট করতে থাকলে ধীরে ধীরে কিন্তু তার হাইপার টেনশন সহ মানসিক অস্থিরতা, এই মানসিক বা শারীরিক সমস্যাগুলো কিন্তু অনেক হবে। যে হাইড্রোলিক হর্ন, যেটা পৃথিবীর অন্য দেশে প্রায় নিষিদ্ধ, খুব প্রয়োজন ছাড়া পৃথিবীর সভ্য দেশগুলোতে হর্ন বাজানো হয় না। এমনকি ইদানিং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, সার্ক কান্ট্রিগুলোতেও হর্ন বাজানোর ব্যাপারে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো বিধিনিষেধ কোনোভাবেই চলে না, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ড্রাইভারদেরকে। তারা মনে করে যত জোরে আমি হর্ন বাজাবো তত বুঝি আমি নিরাপদ। আসলে যে সে অনিরাপদ সে বোঝে না। জি, আপনি ঠিকই বলেছেন। এই হাইড্রোলিক হর্ন বা আমাদের কানের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সাডেন উচ্চমাত্রার শব্দের কারণে একজন কিন্তু সাডেনলি তার সম্পূর্ণ ডেড এয়ার বা কানের শ্রবণ ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এটা সাধারণত যে যখন এই হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ, যে কোনো প্রকার উচ্চ শব্দ কিছুক্ষণের জন্য 110 ডেসিবেল or 120
120 ডেসিবেলের বেশি হঠাৎ করে যদি জাস্ট 0.2 সেকেন্ডও হয়ে যায়, তার শ্রবণ ক্ষমতা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, সারা জীবনের জন্য সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে, সে বধির হয়ে যাবে। বধির হয়ে যাবে। তো এর থেকে আপনি একজন চিকিৎসক হিসেবে এই হর্ন বন্ধ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি সঠিক আইনের বাস্তবায়ন ছাড়া এটা সম্ভব না। বিশেষ করে কিছু কিছু এলাকা, রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে সাউন্ড একটা লিমিট থাকবে, এর বেশি সে করতে পারবে না, কিছু সাইলেন্ট জোন কিছু ঘোষণা করা, যেমন যেখানে হাসপাতাল রয়েছে, স্কুল রয়েছে, একটা হসপিটাল এরিয়াতে এমনিতেই শিশু, বাচ্চা, অসুস্থ মানুষ, তাদের একটা রেস্টের দরকার, একটা পিসফুল কন্ডিশন দরকার, সেখানে উচ্চ শব্দ। চিন্তা করেন আমাদের শাহবাগে এখানে অনেকগুলো হসপিটাল রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের বারডেম হসপিটাল, এখানে যদি উচ্চ শব্দ কন্টিনিউয়াস চলতে থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু এই অসুস্থ মানুষগুলোর অসুস্থতাটা কিন্তু বেড়ে যাবে এবং তারা কিন্তু সুস্থ হতে সময় লাগবে। শুধু তো হাইড্রোলিক হর্ন কিংবা গাড়ির হর্ন না, এর বাইরেও নির্মাণ কাজ যখন হয় ভয়াবহ। কিন্তু আমি আমার বাসার পাশে যে নির্মাণ কাজগুলো হয়, অর্ধেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল, সেখানে ট্রাক আসছে, তারা ধুমধাম করে রড ফেলছে, তারা ভাঙছে, তারা মানে ওই যে মেশিনের মধ্যে দিয়ে ইট পাথর এগুলো সিমেন্ট দিয়ে তারা মিক্সড করছে। এর ফলে এখানেও কিন্তু একটা ব্যাপক আরেকটা শব্দ দূষণের বড় জায়গা কিন্তু নির্মাণ, কনস্ট্রাকশন এরিয়া। তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে মানে একজন নাগরিক হিসেবেও একজন চিকিৎসক হিসেবে আপনি মনে করেন যে কি ধরনের আইন প্রণয়ন করা উচিত? ঠিকই বলেছেন। এটার জন্য কিন্তু নির্দিষ্ট, বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু টাইম ভাগ করে দেয়া আছে। দিনের বেলা এবং রাতের বেলা কত শব্দ সে ম্যাক্সিমাম তৈরি করতে পারবে, টাইম ভাগ করে দেওয়া আছে। যেমন দিনের বেলা 70, নট মোর দেন 65, ও রাত্রে আরও একটু কম 60 ডেসিবেলের বেশি যেন কোনো শব্দ তৈরি না করতে পারে। এবং এই ক্ষেত্রে যদি আমরা শব্দের কারণে যে আমাদের কানের ওপরে, আমাদের শরীরের ওপরে যে এবং সমাজের ওপরে যে নেগেটিভ প্রভাবগুলো পড়ছে, এটা যদি আমরা গণসচেতনতা তৈরি করতে পারি সবার মাঝে, স্বাভাবিকভাবেই যখন সবার মধ্যে সচেতনতা আসবে, অনেক সময় কিন্তু কিছু কিছু শব্দ অহেতুক তৈরি করা হচ্ছে, যেটার কোনো মানেই হয় না, প্রয়োজন নেই, হর্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সে হর্ন দিচ্ছে। এটা তার অভ্যস্ত হয়ে গেছে, সে হর্ন দিতে অভ্যস্ত হয়ে গেছে। একটা গাড়ি যেটা কনস্ট্রাকশন এরিয়াতে যে মোটরটা চলছে, দেখা যাচ্ছে সেই মোটরটার কিন্তু হয়তো ডেট এক্সপায়ার্ড বা মেশিনটা অত বেশি ভালো না, স্পুন অহেতুক শব্দ তৈরি হচ্ছে। কাজে এই যে বিষয়গুলোতে যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং জনসচেতনতা তৈরি করতে পারি, মানুষ যখন সচেতন হবে, স্বাভাবিকভাবেই দুজন গিয়ে তার নিজের এরিয়াতে যখন কাজ হবে, সে চাইবে যে শব্দ কীভাবে কম তৈরি হয়, বা সুযোগ থাকলে সে হয়তো বাধাও দিবে যে না, শুধু শুধু তৈরি করো। যখন সবাই মিলে একসাথে আমরা এটা করতে পারবো, তাহলেই হয়তো বা সম্ভব হবে আমাদের এই শব্দ দূষণকে প্রতিরোধ করা। সম্প্রতি দেখা গেছে যে ব্যাটারি চালিত কিছু আবার নতুন গাড়ি উদ্ভব হয়েছে, সেখানেও কিন্তু শব্দের কিছুটা লক্ষ্য করছে। মানে শব্দ ছাড়া যেন আমাদের আর কোনো কিছু করার নেই। মানে একটা সমগ্র ঢাকা শহরে যদি আপনি শব্দটা একটা আলাদা করে আপনি টেক করেন, আমরা যদি ভিডিও করি কিংবা অডিও করি, তাহলে মনে হবে যে এটা একটা মৃত্যুপুরী, যেখানে মানে নরক যন্ত্রণা দেওয়া হচ্ছে মানুষকে। আপনি আরও জানবেন যে আমাদের ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাতে আমরা শব্দ কতটুকু তৈরি হচ্ছে এটা মেজার করা হয়েছে। যেমন গুরুত্বপূর্ণ বলতে পারেন শাহবাগ, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, এরকম প্রত্যেকটা জায়গাতে কিন্তু কতটুকু শব্দ তৈরি হচ্ছে সেটা কিন্তু পরিমাপ, এবং সেটা দেখা গেছে ঢাকা শহরের অ্যাভারেজ শব্দ এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোর দেন 110। এবং যেখানে একজন মানুষ যদি কিছু সময় বা অনেকক্ষণ সময় কন্টিনিউয়াস সেখানে কাজ করে বা থাকে, তার কিন্তু বধিরতা
ধীরে ধীরে বধিরতা নিশ্চিত। তৈরি হতে নিশ্চিত শুধু বধিরতা না, তার সমগ্র শারীরিক সিস্টেমের উপরে তার Negative একটা মানে প্রভাব একটা পড়বে। নেগেটিভ প্রভাব পড়বে এবং তার আয়ু কমতে থাকবে। ডেফিনেটলি। এবং আয়ু কমার পাশাপাশি আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের যে বিশ্রামের প্রয়োজন, রাত্রেবেলা আমরা বিশ্রাম করি, একটা ফ্রেশ ঘুমের প্রয়োজন, সেখানে যদি আপনি বললেন হঠাৎ করে রাত্রে আপনি ঘুম থেকে জেগে গেছেন বা কন্টিনিউয়াস শব্দ হচ্ছে, আপনার কিন্তু যদি ঘুমের ফ্র্যাগমেন্টেশন হয় তখনও কিন্তু আপনার একটা ফ্যাটিকনেস থাকবে, এটা সারাদিন একটা আপনি যে এনার্জি দরকার সেই এনার্জিটা কিন্তু আপনি পাবেন না। আমরা শুধুমাত্র সড়কের কথা বলছি, নৌ পথে যে যানবাহনের সেই যে সমস্ত বড় বড় স্টিমার, লঞ্চ, এগুলোর যে একটা বিশাল প্রভাব আছে নদীপথে, সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো নিবেদিত এবং ড্রিম হলিডে পার্ক সহযোগিতায় ছাড়পত্র অনুষ্ঠান। আমরা যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন আজিজিয়া বুক ডিপো নিবেদিত এবং ড্রিম হলিডে পার্ক সহযোগিতায় ছাড়পত্র অনুষ্ঠান। বিরতি থেকে ফিরছি, যাচ্ছি আবার আতিকুর রহমানের কাছে। আতিকুর রহমান, যেটা বলছিলাম যে শুধু আমরা সড়ক পথের কথাই ভাবি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা দেখেছি নৌপথে আমি যখন চলাচল করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেখানে যে ভেপু বাজানো হয়, অনেক জোরে যে হর্নটা দেওয়া হয়, আশেপাশে যে ছোটো ছোটো নৌকা থাকে তারা কিন্তু প্রকম্পিত হয় এবং আমরাও কিছুটা সচকিত হই যে কোনো আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, কোথাও কিছু হঠাৎ বাজাতে থাকে। এই সব হর্নগুলা হয়তো কখনো প্রয়োজন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো প্রয়োজন নেই। কারণ নদী পথেও কিন্তু নিরাপদ নয় আমাদের, সেখানেও শব্দ দূষণ আমাদের শব্দ দূষণ থেকে আমাদের জাতি নিরাপদ নয়, আমাদের রাষ্ট্র নিরাপদ নয়। সুতরাং জাতি রাষ্ট্রকে নিরাপদ করতে গিয়ে আমাদের একটা সংস্কার করতে হবে, এই শব্দ দূষণ কীভাবে বন্ধ করা যায়। এখন তো ছাত্র জনতার এই আন্দোলনের ভিতর দিয়ে পাওয়া আমরা যে একটা মুক্তির আস্বাদ পাচ্ছি, সেখানে আমি মনে করি যে নগর পরিকল্পনার মধ্যে সমগ্র দেশের যে যানবাহন সিস্টেম আছে সেখানে শব্দ দূষণ প্রতিরোধের জন্য, রোধ করবার জন্য একটা আইন প্রণয়ন করা দরকার এবং সামাজিক সংস্কার দরকার। সে সংস্কার কর্মসূচি অতি মানে দ্রুত গ্রহণ না করতে পারলে আমরা জাতি হিসাবে একটা বধির জাতিতে রূপান্তরিত হব, ধীরে ধীরে পরিণত হবে নিঃসন্দেহে। আমরা দেখেছি যে এই যে শব্দ দূষণের যে প্রভাবটা, এটা কিন্তু ছোট ছোট বাচ্চাদের মাঝেও এটা আমরা খুব লক্ষ্য করছি। আমরা সাধারণত হিয়ারিং লস, কানের যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়া, এটা বড়দের মাঝেই বেশি পাই, বিশেষ করে যারা বয়স্ক মানুষের মাঝে এটা বেশি হয়, যেটা অতিরিক্ত শব্দ বলেন, বয়সের কারণে কম শব্দ কমে আছে। এখন আমরা তরুণ, ছোট বাচ্চা, তাদের মাঝেও আমরা দেখেছি। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলতে পারি যে আমি কিছুদিন আগে, মানে বছর দুয়েক আগে, আমার মেয়ে একটু দেশের বাইরে লেখাপড়া করে এসছে। তো আমি এটিএন নিউজের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, পেছনে একটা অ্যাম্বুলেন্স, পাশে আর একটা গাড়ি এমনভাবে হর্ন দিচ্ছিল যে আমার মেয়ে বারবার পেছনে থাকে, মানে অস্বস্তিতেও মানে বারবার। তারপরে আমাকে বলেই ফেললো যে আব্বু এত জোরে হর্ন তো দেওয়ার দরকার নেই। পরে আমি গাড়ি কাজ নামিয়ে আমি ওই ড্রাইভারকে বললাম, তুমি হর্ন বন্ধ করবে না, তোমাকে আমি সার্জেন্টের কাছে দিব। বাধ্য হলাম। ওই অ্যাম্বুলেন্সে কিন্তু কোনো রোগী ছিল না। রোগী থাকলে অ্যাম্বুলেন্স হর্ন বাজাতে পারে, কিন্তু ঢাকা শহরের এটা একটা কেমন যেন সিস্টেম তৈরি হয়েছে যে আপনি কোথাও যাওয়ার জন্য আবার ভাড়া করতে পারবেন, অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন, করে আপনি হর্ন বাজাতে ভিআইপি প্রটোকলে আপনি যাচ্ছেন, কিন্তু রোগী নেই। এই যে একটা সিস্টেম, এটার বিরুদ্ধে কি করা যায়? আপনি ঠিক সঠিক কথাই বলেছেন। আমি নিজেও অ্যাকচুয়ালি যেখানে থাকি তার আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউট, অনেকগুলো হসপিটাল আর কি, শেরে বাংলানগর এলাকাতে। সেখানে আমরা রাত্রেবেলা ফিল করি, একটা মুহূর্তও এরকমটা পাই না যে একটু অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই না। নর্মাল বাস কিছুক্ষণ জন্য ট্রাক শব্দ করছে যাচ্ছে, কিন্তু অনেক দূর থেকে আমরা অ্যাম্বুলেন্সের হর্নগুলো শুনতে পাই এবং সেটা কন্টিনিউয়াস শব্দ করছে। এবং এটার হর্ন বা এদের সাইরেন যে বাজাচ্ছে, এটার কিন্তু ডেসিবেলের মাত্রাটাও অনেক বেশি, মানে অন্যান্য গাড়ির চেয়ে অনেক বেশি। এবং এটার ভেতরে যে রোগী থাকে তারও তো সমস্যা হয়। নিঃসন্দেহে এটার জন্য
শক্ত আইন, নির্দিষ্ট একটি ডেসিবেল বা নির্দিষ্ট শব্দের বাইরে এটা করতে পারবে না, এবং তাদেরকে একটা আইনের আওতায় নিয়ে এসে নজির স্থাপন করা ছাড়া আসলে এই শব্দ একটি দূষণ কমানো সম্ভব হবে না। যথাযথভাবে এই সব কুকর্মকারীদের শাস্তির বিধান না করলে আমাদের সমাজ থেকে এই ধরনের মানে অমানবিক কাজগুলোকে আমরা দূর করতে পারবো না। সবচেয়ে বড় কথা যে অ্যাম্বুলেন্সগুলো রোগীদের ব্যবহার না করে সাধারণ মানুষ ভাড়া করে যে ব্যবহার করছে, অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রেও কিন্তু একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে আমরা অ্যাম্বুলেন্সগুলো ভাড়া দিব, কাদেরকে দিব। এবং অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্সে করে ডাকাতি হচ্ছে, নিঃসন্দেহে অসামাজিক কাজ করছে। সুতরাং রাষ্ট্রের একটা নিয়ন্ত্রক সংস্থা থাকতে হবে যারা এইগুলো দেখভাল করবে। বিশেষ করে যেসব হসপিটালে অ্যাম্বুলেন্সগুলো আছে তাদের তো উচিত যে এই অ্যাম্বুলেন্সগুলো কোথায় ভাড়া যাচ্ছে, কারা নিচ্ছে, এবং এদেরকে সচেতন করা, ট্রেনিং দেওয়া যে তোমরা অকারণে কখনো হর্ন বাজাবে না অ্যাম্বুলেন্সগুলো। সুতরাং অ্যাম্বুলেন্সগুলোর যে অবৈধ ব্যবহার, অসামাজিক ব্যবহার, তার থেকেও একজন চিকিৎসক হিসাবে নিশ্চয়ই আপনি যে হসপিটালে আছেন সেখানে বিষয়টা কি আপনারা দেখেন? না না, অবশ্যই সেটা আমরা বলা হয়, ট্রেনিং দেওয়া হয় এবং মনিটরিং করা হয়। প্রত্যেকটা রোগীরা বা অ্যাম্বুলেন্সে কোন রোগী যাচ্ছে তার ডিটেলসটা কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকে, এবং এটা সবারই আমি মনে হয় ফলো করা উচিত। এবং এখানে আরেকটা খুব আপনি ভালো কথা বলেছেন যে এই যে অ্যাম্বুলেন্সের যে কারা যাচ্ছে কিংবা অ্যাম্বুলেন্সের যে শব্দ অতিরিক্ত যেটা তৈরি করছে, এটার জন্য কিন্তু প্রয়োজন যথাযথ ট্রেনিং। আমাদের যে ড্রাইভারগুলো, এরাই তো মেইনলি আমাদের ভেহিকেল যে হর্ন, ভেহিকেল সাউন্ড পলিউশন, ড্রাইভার চালান, আবার উস্তাদ তো ঘুমিয়ে থাকে, এটাই শিষ্য চালায়। এটাই বলছি যে এখানে যে রাস্তায় যে ব্যবস্থাপনাটা, ড্রাইভার যে তার লাইসেন্স ঠিক আছে কিনা এবং লাইসেন্সিং করার সময় তাদের প্রপার ট্রেনিং করাটা, সাউন্ড যেন কোথায় কতটুকু করবে। এবং এটার জন্য আরও ইম্পর্টেন্ট জিনিস যে রাস্তাতে আমরা বিভিন্ন ধরনের সাইলেন্ট জোন হিসেবে প্লেকার্ড লাগানো, যে আমরা এতটুকুতে কোনোভাবেই শব্দ তৈরি করা যাবে না। এখানে হসপিটাল এরিয়া, এখানে বিশ্ববিদ্যালয় বা স্কুল বিদ্যালয় এরিয়া শুরু হয়েছে। এই বিষয়গুলোর মাধ্যমে মনে হয় আমি একটা উদাহরণ দিই। আমরা যখন ক্যান্টনমেন্টের ভেতরে রাস্তাটা ব্যবহার করি তখন কিন্তু সব ঠিকঠাক থাকে, কোনো ড্রাইভার হর্ন দিচ্ছে না, গাড়িতে ওভারটেক করছে না, সমস্যা করছে না, কারণ সেখানে আইন ধরে ফেলবে। কিন্তু রাস্তায় এটা কোনো কিছু নেই। এবং অনেক সময় দেখেন ভিআইপিরা উল্টো রাস্তা দিয়ে এসে তারা দ্রুত যাওয়ার চেষ্টা করে। অবশ্য আমাদের সংবাদপত্রের গাড়িগুলো কখনো খুব জরুরি থাকলে হয়তো যায়, সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে সেখানে হর্ন বাজানোর অনেক প্রবণতা থাকে। তো এইসব জায়গাগুলো যদি আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, সম্ভবত যোগাযোগ মন্ত্রণালয় বিষয়টা গভীরভাবে দেখতে পারে এবং একটা মনিটরিং সেল তৈরি করা যেখান থেকে আমরা এই শব্দ দূষণ রোধ করবার জন্যে আমরা কাজ করতে পারি। পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়ে একটা আন্তঃমন্ত্রণালয় সভা করে সেটা করা যেতে পারে। মানে আমরা তো আহ্বান জানাতে পারি যে সরকার এটার জন্য খুব দ্রুততম সময়ে উদ্যোগ গ্রহণ করুক। কারণ যদি সংস্কার করতে হয় একটা রাষ্ট্রের, একটা সমাজের সমস্ত অনৈতিক এবং অসম জায়গাগুলোতে সংস্কার করতে হবে। এবং আমি মনে করি যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থায় এটা সংস্কার খুব জরুরি হয়ে উঠেছে আমাদের মানব জীবনের জন্যে। আমরা আমাদের এই জাতিকে বধিরতার হাত থেকে রক্ষা করবার জন্যে, উচ্চ রক্তচাপের হাত থেকে রক্ষা করবার জন্যে একজন চিকিৎসক হিসেবে আপনি ভালো বলেন। এমনকি ডায়াবেটিস রোগও হতে পারে, কারণ বারবার যদি আপনার শরীরে একটা প্রেশার তৈরি হয়, আপনি অতিরিক্ত স্ট্রেসে যখন একটা মানুষ থাকবে স্বাভাবিকভাবেই তখন তার ডায়াবেটিস, হাইপারটেনশন, নন কমিউনিকেবল ডিজিজ যেটা আমরা বলি, যখন তার অনিদ্রা হবে বা প্রপার যখন ঘুম হবে না, রেস্ট হবে না, অস্থিরতার মধ্যে যখন থাকবে, স্বাভাবিকভাবেই কিন্তু এই নন কমিউনিকেবল যে ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকবে। আমরা তো মনে করি আপনাদের মতো যারা তরুণ চিকিৎসক তাদেরই উদ্যোগ নেওয়া এবং প্রত্যেকটা হসপিটালে এরকম একটা মনিটরিং সেল তৈরি করে দেওয়া, যে যারা অ্যাম্বুলেন্স কী করছে কিংবা রোগীরা কখন আসছে, কি হচ্ছে সেটা তো দেখা। পাশাপাশি হসপিটালের সামনে দিয়ে যখন গাড়িগুলো যাবে তাদের হর্নের মাত্রা কী থাকবে, হর্ন বাজাবে কিনা, এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে হসপিটাল। আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে একটা আন্তঃমন্ত্রণালয় সভা করে। আপনি বারডেমের কথা বলছিলেন, পিজি হসপিটালের কথা বলছিলেন। ঢাকা শহর তো এখন হসপিটালের শহর, তাই না? কিন্তু এর পরও দেখেন রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে। এত হসপিটাল, এত চিকিৎসা, এত ডাক্তার, কিন্তু আমাদের সব রোগীরাও চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে, কারণ আমরা তো প্রকৃত সেবাটা হয়তো দিতে পারছি না, তাই না? তো একজন চিকিৎসক হিসেবে আপনি আপনার
মনের কথা এবং অকপটে বলতে পারেন, যে কোনো বাধ্যবাধকতা নেই যে কি করা উচিত আমাদের এখন, সর্বশেষ আমরা কি জায়গায় দাঁড়িয়ে আছি এবং কি করব আমরা? শব্দ দূষণ নিয়ে, শব্দ দূষণ নিয়ে আমরা পিকচারটা সবাই আমাদের কাছে ক্লিয়ার। আমরা যারা রাস্তায় চলাফেরা করি, আমরা যখন বাসার আশেপাশে কনস্ট্রাকশন, আমরা যারা কলকারখানা, যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা কিন্তু আমরা মনে হয় স্কিপ করে গেছি। সেই জায়গাগুলোতে কিন্তু সাধারণ মানুষের থাকার কোনো অবস্থাই নেই। আপনি গাজীপুর বলেন, আশুলিয়া, যেখানে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি আছে এবং সেখানকার যারা এমপ্লয়ি অধিকাংশই কিন্তু নিম্ন মধ্যবিত্ত, যারা ওখানে জব করে এবং আশেপাশেই থাকতে হয়, এবং ইটের ভাটাগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি যে শব্দ দূষণের মাত্রাটা সেখানে, সেই রোগীদের তাদের মাঝে যে শব্দ দূষণের যে নেগেটিভ যতগুলো প্রভাব আছে তাদের সবগুলোই আমরা কিন্তু দেখতে পাই। এরকম দিনে দিনে কানে কম শুনছে এরকম রোগী সংখ্যা কিরকম মনে হচ্ছে? নিঃসন্দেহে বাড়ছে এবং সেটা কি শিশুদের মধ্যে, নারীদের মধ্যে? সেটা অধিকাংশই শিশুদের মধ্যে এটা কম, বয়স্ক মানুষদের এবং বিশেষ করে যারা যে যতটুকু সাউন্ড পলিউটেড এরিয়াতে বাস করে সেখানে তত বেশি দেখা যাচ্ছে যে 30 to 40 ইয়ার্সের এই মানুষগুলোই তো অ্যাক্টিভ বেশি থাকে, বেশি জব করে বা এই গার্মেন্টস এরিয়াতে তাদের মাঝে কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি ইয়াং মানুষ, তাদের আর কোনো কারণ আমরা খুঁজে পাই না। অনলি এটা থেকে হৃদরোগের যাদের সমস্যা আছে তারাও তো আক্রান্ত এবং মারাও যেতে পারে। এত বেশি যদি হাইড্রোলিক হর্ন তারা শুনতে থাকে ক্রমাগত, হসপিটালের মধ্যেও তো তাদের মানে সমস্যা হতে পারে, তাই না? এই একজন চিকিৎসক হিসাবে নিশ্চয়ই আপনি সেই সমস্যাগুলো ফিল করছেন এবং আমি মনে করি তরুণরাই তো আমাদের দেশের সবচেয়ে সম্পদ এবং তারা অন্যায়ের প্রতিবাদ যত দ্রুত করতে পারে একজন বয়স্ক মানুষের পক্ষে তো সেটা সম্ভব না। সুতরাং আপনি যে হসপিটালে আছেন, যে জায়গায় আমরা চাকরি করছি, আমি যেখানে আছি, আমরা সব জায়গা থেকে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ আমাদের ধ্বনিত হওয়া উচিত বলে আমি মনে করি, তাই না? এটা শুধু আসলে হাসপাতাল, আমি বা আপনি না, প্রত্যেকটা মানুষের এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এটার মাধ্যমে যদি লোকজন এটাকে ওন করতে পারে, যার যার জায়গাতে থেকে যদি সে শব্দ করে, নাথিং, আপনি যে গাড়িতে চড়ছেন, আপনি যে মোটরসাইকেলে চড়ছেন, আপনি যে প্রাইভেট কারে চড়ছেন, আপনি যে বাসে চড়ছেন, সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি যে না, ও চালাচ্ছে চালাক, আমি চালাবো না, আমি শুধু হর্ন দিব না, সেখান থেকেও কিন্তু একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে, একটা জোয়ারের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা এটাকে রোধ করতে পারি। কোলাহলহীন একটা সুন্দর নাগরিক জীবন চাই, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের আজিজিয়া বুক ডিপো নিবেদিত এবং হলিডে পার্ক সহযোগিতায় যে অনুষ্ঠান আমরা ছাড়পত্র করছি, সেটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজ জীবন থেকে এই সমস্ত বৈষম্যগুলোকে দূরীভূত করা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক।